আজ আমরা পড়ব লীলা মজুমদারের সবভুতুড়ে গল্পগ্রন্থের অন্তর্গত নটরাজ গল্পটি। নটরাজ আসলে এ গল্পে এক রাঁধুনি, যার হাতের রান্না যে একবার খেয়েছে প্রশংসা না করে সে পারে না। অবশ্য বন্ধুবান্ধবরা তার রান্নার জন্য প্রশংসাও যেমন করত, আবার হিংসেও করত। এই নটরাজকে ঘিরেই এ গল্পের কাহিনী এগিয়েছে। নটরাজ খাসা রান্না করতে পারলেও তার একটি দোষ, সে রান্নাঘরে একা থাকতে পারে না। কেন বা কী জন্য নটরাজের এই ভয়, সেই বিষয়টা বা কাহিনীটাই এ গল্পে বর্ণিত হয়েছে। আমরা আগেই বলেছি, লীলা মজুমদারের গল্পে ভূত ঠিক ভূতের মতো ভয়ঙ্কর চেহারা নিয়ে হাজির হয় না, বরং সাধারণ মানুষের মতো বা সাধারণ মানুষের রূপ ধরে মানুষকে নানাভাবে সাহায্য করেছে এবং একসময় তার কাজ শেষ হলে অদৃশ্য হয়ে গেছে। তাই লীলা মজুমদারের ভূত আমাদের কাছে সহানুভূতি বা প্রশংসা পেয়েছে বারবার। নটরাজ গল্পেও তার ব্যতিক্রম হয়নি। মেমরূপী ভূত পাড়াগাঁয়ের মুখ্য ছেলে নটরাজকে ভালোবেসে রান্না শিখিয়েছে। তার একাকিত্ব ও মন খারাপকে দূর করতে তাকে একটা সুন্দর বিদেশি ছবির বই উপহার দিয়েছে। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একটা বইয়ের ছবি। গল্পের শুরুটা পড়ে পাঠকের মনে হতেই পারে যে নটরাজ যেহেতু রাঁধুনি, সুতরাং ওই বইটি নিশ্চয়ই রান্নার বই। কিন্তু গল্পটা পুরোটা পড়লে আমরা বুঝতে পারবো যে ওই বইটি কোনো রান্নার বই ছিল না। মেম তার নিজের লেখা একটি বিলেতি ছবির বই নটরাজকে দিয়েছিল তার একাকিত্ব দূর করতে, এবং এই বইটিকে ঘিরেই গল্পের রহস্যের উন্মোচন হয়েছে। সুতরাং এ গল্পে বইটির ভূমিকা গুরুত্বপূর্ণ। গল্পের শুরু নটরাজ এবং গল্পের গৃহকর্ত্রীর কথোপকথন দিয়ে। অবশ্য আমরা আগেই জেনেছি নটরাজ গ্রামের ছেলে এবং সে একজন ভালো রাঁধুনি। নটরাজ গ্রাম থেকে শহরে এসেছিল রুজি রোজগারের জন্য। তার বাড়ি অজয় নদীর ধারে ইলেম বাজারে। তার নিজের বলতে ছিল এক দূরসম্পর্কের মামা। এই মামাই তাকে দেশ থেকে এই শহরে এনেছিল। অবশ্য নটরাজ বর্তমানে যে বাড়িতে কাজ করছে, এটি তার দ্বিতীয় মালিকের বাড়ি। তার প্রথম শহরে আসা এবং প্রথম যে বাড়ির মালিকের কাছে কাজ করত, সেই 1 বছরের কর্মজীবনের কাহিনী এবং ঘটনাচক্রে কিভাবে ভুতুড়ে ঘটনার সঙ্গে জড়িয়েছিল এবং কিভাবেই বা সেই ঘটনা থেকে উদ্ধার পেল, সেটাই এ গল্পে আলোচ্য বিষয়। আসলে নটরাজের কিসের এত ভয়, গৃহকর্ত্রী জানতে চাইলে নটরাজ সেই গল্প গৃহকর্ত্রীকে শুনিয়েছেন, আর লেখিকা সুকৌশলে পাঠককে একটা সুন্দর ভূতের রোমাঞ্চকর গল্প উপহার দিচ্ছেন। গল্পের শুরুতে বা প্রথম পেজে যেমন একটি বইয়ের ছবি দেখতে পাই, তেমনি গল্পের শেষ পেজে একটি কুকুরের ছবিও আমরা দেখতে পাচ্ছি। পাঠকের মনে হতেই পারে এই কুকুরটাই কি ভূত, কিংবা কুকুরটাকে এনে কি ভূত তাড়াতে চেয়েছেন নটরাজ। গল্পের একদম শেষ মুহূর্তে জানতে পারা যাচ্ছে ভূতের হাত থেকে নয়, মানুষের হাত থেকে বাঁচতে কুকুরটাকে রাখতে চেয়েছে নটরাজ। যাই হোক, নটরাজের ভয়ের কারণ বা গল্পের মূল আকর্ষণীয় জায়গাটা আমরা নটরাজের মুখেই শুনব। বাড়িতে খাওয়া জুটত না, তাই নকুর মামার সঙ্গে কলকাতায় এলাম। ওই যে মিশিন্দ্র, ওইখানে এক বাঙালি সাহেবের বাড়িতে নকুর মামা চাকরি জুটিয়ে দিলেন। শুনতে বেশ ভালোই চাকরি। সাহেবের পরিবার নেই, দিনভর বাইরে বাইরে থাকে। দুপুরে অফিসে খায়, চাপরাশি পাঠিয়ে দেয়, আমি রেঁধে বেড়ে
টিফিন কারিতে গুছিয়ে দিই, সাদা ঝাড়নে প্লেট কাঁটা চামচ বেঁধে দিই। ওদিকে শৌখিনও ছিল, মন্দ নয়। আর সারাটা দিনমান আমি বাড়ি আগলাই, ঝাড়পোছ করি, খাই দাই। আবার বিকেলে রাতের জন্য রান্না বাড়া করি, সাহেবের চানের জল গরম রাখি। রাত ৯টা-১০টার সময় সাহেব আসে। প্রায় দুটো একটা বন্ধুবান্ধবও সঙ্গে আনেন, তারাও খাই দেয়। সারাদিন বেশ যেত, ওই রাতেই যত মুশকিল। সাহেব লোক খুব মন্দ ছিল না, দয়ামায়াও ছিল। আমায় এটা ওটা দিত, দেশের চিঠিপত্র এলো কিনা জিজ্ঞাসা করত। কিন্তু বোধহয় নেশা ফেশা করতো ওরা সবাই, নিশ্চয়ই করতো, নইলে হঠাৎ হঠাৎ এমন সব অদ্ভুত ফরমায়েশ করতো যে আমার চক্ষু চড়ক গাছ হয়ে যেত। রাতে কিরকম গুম হয়ে থাকতো। আমার দিকে চাইতো যখন, মনে হতো চোখ দুটোকে দেখে যেন ছেলেদের খেলার দুটো গোল গোল মার্বেল। কিরকম এক দৃষ্টিতে চেয়ে থাকতো, কথা বলতো না। আমার বুকটা ঢিপ ঢিপ করতে থাকতো। ভাবতাম চলে যায়, আবার দেশের বাড়ির অভাব অনটনের কথা মনে করে থেকে যেতাম। অন্য সময় সত্যিই লোক ভালো ছিল, রাতেই বদলে যেত। এরপরই আসে সেই মেমরূপী ভূতের প্রসঙ্গ। অবশ্য নটরাজ ১ বছর ধরে থেকে বুঝতেই পারে না যে ওই মেম, অর্থাৎ যে তাকে এত সাহায্য করছে, নানা ধরনের রান্না শিখিয়েছে, নানা সময় গল্প করেছে, সে আসলে ভূত। আমরা মেশিন রোড ওই আদ্যিকালের পুরানো বাড়িটার ৩ তলায় একটা ফ্ল্যাটে থাকতাম। রান্নাঘরের পাশে চাকরদের সিঁড়ি, তারই ওধারে পাশের ফ্ল্যাটে রান্নাঘরে দরজা। তাতেই আমার সুবিধা হয়ে গিয়েছিল। ওইখানে এমন ভালো এক মেম থাকতো, আধবুড়ি, সবুজ চোখ, লাল চুল, দিব্যি বাংলা বলে, আর দয়ার অবতার বলে নটরাজ বোধহয় তাঁরই উদ্দেশ্যে বারবার নমস্কার করলো। বিপদে পড়লেই আমাকে বাঁচাতো, দোরগড়ায় একবার দাঁড়ালেই হলো, কি করে যেন টের পেয়ে যেত, অমনি দরজা খুলে বেরিয়ে আসতো। ওদের রান্নাঘরটি কি বলবো মা, সাক্ষাৎ স্বর্গ। কি ছিল না সেখানে! যা দরকার দেরাজ খুলে, ডুলি খুলে বের করে দিত। সব ঝকঝক তকতক করত। বাসনের পিঠে মুখ দেখা যেত। ওইখানেই, ওনার কাছেই আমার রান্না শেখা। সকালে কি দিনের বেলায় কত যত্ন করে যে শেখাতো, নইলে আর আমার মতো পাড়া গাঁয়ের মুখ্য ছেলে এত সব জানতো কোত্থেকে! একটি বছর এক নাগাড়ে কাজ করেছিলাম, একবারও দেশে যাইনি। কেউ আমার সঙ্গী সাথী ছিল না মা, বয়সটাও বেশি ছিল না। এমনি দারুণ মন খারাপ হয়ে যেত। সময়ে সময়ে মাঝে মাঝে দুপুরে হাঁটুর ওপর মুখ গুজে কান্নাকাটি করতাম। একদিন মেম টের পেয়ে আমাকে একটি সুন্দর ছবির বই দিয়ে গেল। বিলেত দেশের কত ছবি, প্রথম পাতায় মেমের নাম ছিল। সে তো আমি পড়তে পারিনি, বলেছিল ওটা কেটে আমার মামা লিখে নিতে, করেও ছিলাম তাই। কিন্তু ও চাকরি আমার আর বেশি দিন টিকল না। অবশ্য আগেই বলেছি, এই বইকে কেন্দ্র করেই এ গল্পের রহস্যের উন্মোচন হয়, অর্থাৎ ভুতুড়ে ব্যাপারটা পাঠক ও নটরাজের কাছে পরিষ্কার হয়। কিভাবে সেই বইটির হদিশ পেল মালিক, সেটাই দেখব আমরা। একদিন রাতে সাহেবকে খাইয়ে দাইয়ে রান্নাঘরে এসে বইটা ঘাঁটছি। অমনি সময় বোধহয় আমাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে সাহেব এসে হাজির। কি একটা বলতে যাবে, এমনি সময় বইটার ওপর চোখ পড়ল। অমনি কি বলবো মা, ওর মুখটা দেওয়ালের মতো সাদা হয়ে গেল, দেহটা কাঁপতে লাগলো। পাগলের মতো ছুটে এসে আমার গলা টিপে ধরে ঝাঁকাতে লাগলো। বলল, হতভাগা, ও বই কোথায় পেলি? অনেক কষ্টে বুঝিয়ে বলাতে
কীরকম অদ্ভুত করে হেসে বলল, আমার সঙ্গে চালাকি? এখানে মেম থাকে না আরও কিছু। এটা আগাগোড়া গুদোমখানা, আমাদেরই অফিসের গুদোমখানা। কেউ থাকে না। বল কে তোকে এসব শিখিয়েছে, নইলে মেরেই ফেলবো। জানিস, দরকার হলে মানুষ মারতেও আমার বাধে না। ভয়ে কেঁদে তার পায়ে পড়েছিলাম। বারবার বলতে লাগলাম ওই রান্নাঘরে খোঁজ করতে। মেম নিশ্চয়ই স্বীকার করবে ওই বই ওই দিয়েছে। তাই শুনে রাগে অন্ধ হয়ে সাহেব ছুটে গিয়ে দরজায় দমাদম কিল মারতে লাগলো। কিলের চোটে দরজা ভিতরকার ছিটকিনি খসে গেল। দরজা খুলে গেল। অবাক হয়ে দেখলাম, কোথায় ঝকঝকে রান্নাঘর! এ ঘরের ছাদ থেকে মেঝে অবধি পোকায় খাওয়া কাগজপত্রের ঠাসা। সাহেব আমাকে ঘাড় ধরে এ ঘর থেকে ও ঘর ঘুরিয়ে নিয়ে আনলো। কোথাও মানুষের বাসের কোনো চিহ্ন নেই, শুধু খাতাপত্র, কাগজের তাড়া। এরপরেই নটরাজের ভয়টা আরও বেড়ে গেল। একদিকে মালিকের ঠেলা, অন্যদিকে যে মেম তাকে 1 বছর ধরে নানাভাবে সাহায্য করে গেল হঠাৎ কোথায় অদৃশ্য হয়ে গেল। শুধু মেমই নয়, তার সেই ঝকঝকে রান্নাঘরও ধুলোয় ধূসর। এরপর মালিক বইটাকে আমার মুখের কাছে তুলে ধরে চাপা গলায় বলল, শেষবারের মতো জিজ্ঞাসা করছি, কে তোকে আমার পেছনে লাগিয়েছে? এই বই কোথায় পেলি? মেমের কথা কে বলেছে? তখনই আমি ভয়ের চোটে মরে যাচ্ছিলাম। ঠিক সেই সময় ক্যাচ করে অন্য রান্নাঘরের দরজাটা খুলে গেল। সবুজ চোখ, লাল চুল, আধবয়সী মেমটি আস্তে আস্তে বেরিয়ে এসে সাহেবের হাত থেকে বইটা টেনে নিয়ে আমার দিকে চেয়ে একটু হেসে আস্তে আস্তে আবার ওই রান্নাঘরে ঢুকে গেল। দরজাটা আবার ক্যাচ করে বন্ধ হয়ে গেল। আর সাহেবও গোঁ গোঁ শব্দ করে অজ্ঞানী হয়ে পড়ে গেল না মরেই গেল, সে আর আমি দাঁড়িয়ে দেখলাম না। হুড়মুড় করে ওই পিছনের সিঁড়ি দিয়ে নেমে সোজা হাওড়া স্টেশনে গিয়ে বিনা টিকিটে একেবারে দেশে চলে গেলাম। এরপর নটরাজ 5 বছর গ্রামেই কাটায় এবং গ্রামে খাবার জোটাতে না পেরে পুনরায় শহরে আসে এবং এসে ওঠে গল্পের গৃহকর্ত্রীর বাড়িতে। গল্পটা পড়ে আমাদের একটি বিষয়ে ধারণা হয় যে বাঙালি সাহেবের সঙ্গে ওই মেমের অতীতে কোনো সম্পর্ক ছিল এবং কোনো না কোনো কারণে ওই মেমকে বাঙালি সাহেবই মেরেছেন। কারণ সাহেব নিজেই এক জায়গায় বলেছেন, দরকার হলে মানুষ মারতেও আমার বাধে না। তাই এ গল্পে মৃত ব্যক্তির কথা শুনে, অর্থাৎ নটরাজের কাছে মেম এর কথা শুনে এবং মেমের এই নটরাজকে বই দেওয়ার কথাটা শুনে, বা আমরা বলতে পারি নটরাজের হাতে মেমের দেওয়া বইটা দেখে ভয়ে চমকে উঠেছিল বাঙালি সাহেব। নটরাজকে ওই সাহেবের হাত থেকে বাঁচাতে এবং দোষীকে সাজা দিতেই লেখিকা যেন সুকৌশলে মেমরূপী ভূতকে শেষবারের মতো উপস্থিত করেছে। আর মেমকে দেখেই সাহেব গোঁ গোঁ শব্দ করে ভয়ে অজ্ঞান হয়ে গেছে। অবশ্য মেমকে মারার রহস্যটা নটরাজের কাছে অজ্ঞাত রেখেই গল্পের সমাপ্তি টেনেছেন লেখিকা। গল্পের আর একটা দিকে লেখিকা পাঠকের দৃষ্টি আকর্ষণ করিয়েছেন। সেটা হলো মেমরূপী ভূতকে শেষবারের মতো এনে যেন বা চাকর নটরাজের নিরীহ ব্যাপারটা বোঝাতে চেয়েছেন। কারণ মেমরূপী ভূতকে শেষবারের মতো না আনলে মালিকের হাতে হয়তো চাকর নটরাজের মৃত্যু ঘটত। কারণ মালিক অর্থাৎ ওই বাঙালি সাহেব নটরাজকে স্পাই ভেবেছিল এবং নটরাজের মেম সম্পর্কিত ঘটনাগুলিকে মিথ্যা ভেবেছিল। তাই লেখিকা শেষবারের মতো ভূতকে উপস্থিত করে নটরাজকে সত্য প্রমাণ করেছে। সুতরাং আমরা
দেখলাম অন্যান্য গল্পের মতো এ গল্পেও ভূতের ভয়ঙ্কর রূপ নয়, নিপাট ভালো মানুষের রূপটিই আবারও প্রকাশ করেছে। আর এখানেই লীলা মজুমদারের ভুতুড়ে গল্পের অনন্যতা।